আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 10 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। অফিসে নূরের 30 জনের টিম সহ নূরকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিংয়ের 8 তলায় রাফসান শিকদারের অফিস। প্রতি তলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও 8 তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকেই পরিচালনা করা হয়। নূর সবার দিকে এক পলক তাকিয়ে কনফারেন্স রুমে চলে গেল। অমি ও বাকি 30 জন নূরের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ল। নূর রাফসান শিকদারের চেহারার সামনে সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের চোখ ফেটে অশ্রু আজ বেরিয়ে আসতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফেলল নূর। এখনও অনেক পথ বাকি। এভাবে ভেঙে পড়লে পরের দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে। নূর নিজের বাবার চেয়ারে বসে অমিকে উদ্দেশ্য করে বলল, সব ফ্লোরে প্রজেক্টর সেট করে দাও অমি। কামিনী চৌধুরীকে আগামী 7 মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতো এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তী আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তার কোনো এক্সপ্লেনেশন গ্রহণযোগ্য হবে না। অমি ইয়েস ম্যাম বলে দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। নূর রাফসান শিকদারের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। রাফসান শিকদার খুন হওয়ার পর এই চেয়ারে এখন পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি আসমিনও না। নূরের মনে হচ্ছে চেয়ারে নয়, বাবার কোলে চড়ে বসে আছে সে। বাবা আদুরের হাতে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনও এই চেয়ারে লেগে আছে। নূরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর সন্তপনে তা মুছে নিল কেউ দেখার আগে। আসমিন গাড়িতে বসেই নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে, মিটিংয়ে থাকতে হবে তাকে। কোনো প্রস্তুতি ছাড়াই বাগিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার তেজিনী কিভাবে তাকে কুপকাত করে। নূর সোজা হয়ে বসে চারদিকে চোখ বুলিয়ে নিল। তার টিম মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। এখানকার সবাই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলা থেকেই নূরের তাদের সাথে সখ্যতা। কামিনী চৌধুরীর তিক্ত কথা থেকে বাঁচাতে আমজাদ চৌধুরী নূরকে প্রতিদিন বিকেলে অনাথ আশ্রমে নিয়ে যেতেন। ছোট বলে সবাই নূরকে স্নেহ করত। নূরও খুব সহজেই মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে নূর দেশ ছাড়ার আগে কৌশলে এই 30 জনের টিমকে তাদের কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে উচ্চ পদে জয়েন করিয়ে দিয়ে যায়। এটা অবশ্য আমজাদ চৌধুরীর বুদ্ধি ছিল। তিনি এই টিম মেম্বারদের নূরের জন্য তৈরি করে দেন। এরা প্রত্যেকে নূরের এক কথায় নিজের জীবন দিয়ে দিবে বিনা প্রশ্নে। নূর তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্স রুমের বাঁ পাশের বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, তোমার খুনের বদলা আমি নিব আব্বু। তোমার নূর কখনোই নরম মনের মেয়ে ছিল না। শুধু শান্তিতে জীবন কাটানোর জন্য সব চুপচাপ মেনে নিতাম। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারা সেটাকেই আমার অস্তিত্ব ভেবে জীবনের চরম ভুল করে বসলো। যে রাফসান শিকদারের মেয়ে তেজিব নূর শিকদার, যার নামে পুরো শহর কাঁপতো, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে টেনে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি। আমি মেয়ে বলে আমি দুর্বল নই আব্বু। নির্মমতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে পিঁপড়ের মতো পিষে মারবো। নূরের রক্তলাল টলটলে চোখের দিকে তাকিয়ে আসমিন ঠোঁট কামড়ে হাসলো। এদিকে নূরের এই রূপ দেখে পাশে বসে থাকা সানবীর ঘাম ছুটে গেছে। কাপা কাপা হাতে টিস্যু দিয়ে ঘাম মুছে আসমিনের দিকে ভয়ার্ত চোখে তাকালো। আসমিন সানবীর অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেললো। সানবীর চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। 4 বছরে এই প্রথমবার আসমিনকে এভাবে হাসতে দেখছে সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না। আর যখন হাসে তখন তার সেই বাঁকা হাসিতে সামনের মানুষটার কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে। সানবীর নিজেরও কয়েকবার হতে হতে বেঁচেছে। অমি আমি আবারও প্রেমে পড়েছি সান। চোখ ফোনে চোখ রেখেই মুচকি হেসে বলল আসমিন। সানবি কনফিউজড হয়ে গেল তার কি রিয়াকশন দেওয়া উচিত। এর ভেবে তার এখন নূরের তেজি রূপ দেখে ভয় লাগছে, আবার আসমিনের প্রাণবন্ত হাসি দেখে খুশিও লাগছে। আসমিনের প্রেমে পড়ার বিষয়টা নিয়ে চিন্তাও হচ্ছে। নূরের যা রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগিয়ে নিজের হাত সেঁকতে বসে যায়। পরে দেখা গেল টক্কর দেওয়ার আসমিন নিজেই খুঁজে 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 তার প্রেমে পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই, এখন এই কলিযুগের কাউকে বিশ্বাস করা যায় না। সানবি ডিপ্রেশনে চলে গেল টেনশনে। মিটিং শুরু হওয়ার 10 সেকেন্ড আগে আসমিন নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়ল। কামিনী চৌধুরীর এসে পৌঁছালো ঠিক 3 মিনিট পরে।
তাই তাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরে বিশাল এলইডি স্ক্রিনে নূরের বক্তব্য শুনতে লাগলো সে। আমি রাফসান শিকদারের একমাত্র মেয়ে তেহজিব নূর শিকদার। আজ থেকে কোম্পানির হ্যান্ড ওভার করে নিচ্ছি। আজ থেকে আসমিন জাইন চৌধুরী বা কামিনী চৌধুরী কেউ কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমি পরিচালনা করব। আপনারা যারা এখানে কর্মরত আছেন তারা আগামী 1 মাসে বিগত 4 বছরের সমস্ত হিসাব আমার টিমকে বুঝিয়ে দিবেন। আর অবশ্যই নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে নেবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দেব। বাকি যারা বাদ পড়েছেন তারা ঝামেলা করতে চাইলে সরাসরি কোর্টে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন আছে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজে কোনো রকম গাফলতি আমি বরদাস্ত করব না। তাই বি কেয়ারফুল। কামিনী চৌধুরীর আগে ফুসছে, একেও এর বাবার মতোই মরতে হবে। খুব বার বেড়েছে। নূরের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে মনে মনে বলল, আমিও শিকদার বংশের মেয়ে নূর। তোর আগে জন্ম আমার, আমিও এর শেষ দেখে ছাড়বো। তোর অবস্থা রাস্তার কুকুরের মতো না করে আমি কামিনী চৌধুরী স্বস্তির নিঃশ্বাস নেব না। আসমিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। সে যে আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে তা তার চেহারায় স্পষ্ট। আসমিন পাশের চেয়ারে বিমর্ষ মুখে বসে থাকা আমজাদ চৌধুরীর দিকে তাকালো। সেও কামিনী চৌধুরীর দিকেই তাকিয়ে। আসমিন তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আব্বু। শিকদারদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় বলা যায় না। একজনের বিনাশ নিশ্চিত। আমি আমার বউয়ের পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার আসমিন জাইনের বউকে সে কিভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে? তোমার উচিত অন্য অপশন হাতে রাখা। আমার জানাশোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি? আমজাদ চৌধুরী বজ্রহত চোখে তাকালো আসমিনের দিকে। সে এখন সিরিয়াস মুখে নূরের দিকে তাকিয়ে। আমজাদ চৌধুরীর বুকের ব্যথাটা আবার বাড়তে লাগলো। আসমিন নূরের কেবিনে আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবি পাজামায় অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন কফি খাচ্ছে আর একটু পরপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। নূর বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও বিজি। আসমিনের গম্ভীর গলায় ফালতু কথা শুনে কপালের ভাঁজ ভারী হলো নূরের। মনে মনে পেপারের সুরে মাথা ফাটাতে ইচ্ছে হলেও মুখে কিছু বলল না। আসমিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে সানভি কেবিনের বাইরে পায়চারি করে যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন বের হলেও আধা ঘন্টা লেটে পৌঁছাবে তারা। কিন্তু আসমিনের কোনো হেলদোল নেই। সে বইয়ের কেবিনে ঢুকে গাপটি মেরে বসে আছে। সানভি কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে নূরের কেবিনে নক করলো। মে আই কামিং ম্যাম? ইউ আর নট। আসমিনের কাটকাট উত্তরে সানভি চিন্তায় জর্জরিত মুখটা বোতা হয়ে গেল। মুখ কালো করে দরজায় ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছি। নূর সেদিকে পাত্তা দিয়ে এক মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে, যেন কেবিনে সে ছাড়া আর কেউ নেই। আসমিন সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। সানভি গুরুত্বপূর্ণ কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে শান, কোম্পানিতে আমার আর কোনো কাজ নেই, তাই ওসব মিটিং ফিটিং বাদ দাও। 5 বছর হচ্ছে বিয়ে করছি, এখনো বাসর করতে পারলাম না। জনগণ এটা মেনে নেবে না। বলবে যে মন্ত্রী 5 বছরে বউয়ের সাথে বাসর করতে পারলো না, সে আর আমাদের কি উন্নয়ন করবে। আমি এটা কিছুতেই মেনে নেব না। আজকেই বাসরের ব্যবস্থা করো। আমি বাসর না করে আর কোনো কাজ করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটা সাজিয়ে ফেলো। নূর আর সানভি হা করে তাকিয়ে আছে আসমিনের দিকে। সানভি অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না। ভয়ের তো চোখে নূরের দিকে তাকালো। নূর নিজের হতবম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা আসমিনকে না দেখলে সে বুঝতেই পারতো না। নেতারা যে নির্লজ্জ হয় তার জলজন্ত প্রমাণ আসমিন নিজেই। আসমিন শয়তানি চোখে তাকিয়ে আছে নূরের দিকে। এখন আসমিনের একমাত্র কাজ হচ্ছে নূরকে ভরকে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আসমিনের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কি দেখছো সানভি? তোমার স্যারের আদেশ পালন করো। সানভি চোখ রসগোল্লার আকার ধারণ করলো। আসমিন নিজেও কিছুটা চমকে গেলেও তা প্রকাশ করলো না। সানভিকে ইশারা করতেই সানভি যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। নূর এখনও হেলান দিয়ে আসমিনের দিকে তাকিয়ে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে? আপনার কি তাই মনে হয়? ভুরু উঁচু করে আসমিন বাঁকা হেসে টেবিলে দুহাত রেখে নূরের দিকে হালকা ঝুঁকে বসলো। স্বপ্ন বাস্তব করা আসমিন জাইন চৌধুরীর এক প্রকার নেশা। আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসার, তাহলে তো কথাই নেই। তো বাসর করা আপনার নেশা? ওহু, একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। তাই চিন্তা করেছি আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হয়ে যাব।
নূর কুরুর হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, বউকে নিজের কাছে রাখতে পারেন না? কেমন বর আপনি? যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসর? বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো? যে কিনা নিজের ক্যারিয়ারের জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি, তার সাথে? হাসালেন মন্ত্রী সাহেব। আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের ক্যারিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চা ফেলেই চলে গেল, তখন কি হবে? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেলেছে আশমিন। রক্তিম রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সবসময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আশমিন? আশমিনের মুখে মিসেস আশমিন শুনে চমকে উঠল নূর। আশমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভরকে গেলেও নিজেকে সামনে নিল সে। আশমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো। অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমি তা জানো না নূর। যাই করো না কেন ভেবে চিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। নূর অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আশমিন নিজের চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টুনাইট। কথা শেষ হতেই বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিক সেদিক পায়চারি করছে। 350 কোটি টাকা হিসেব গোলমাল। এই টাকা সে নিজেই সরিয়েছে। কানাডায় নিজের জন্য বাড়ি করেছে দুটো। বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে আশমিন বা আমজাদ চৌধুরী কেউই জানে না এ সম্পর্কে। কিন্তু আশমিন আগাগোড়া সবটাই জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে, যার সম্পদ সে নিজেই সব কিছু বুঝে নিবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা নূর খুব ভালো করেই জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলায় নিজের পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেয়ালে। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরীর বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। মুখ দিয়ে চুকচুক শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে। আশমিন জাইন চৌধুরীর বউ। আশমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং সে নিজেই 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যিই বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না তা। রাত 10টায় নিজের বিশাল গাড়ি বহর নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করলো আশমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতে বেরিয়ে এলো আশমিন। প্রচণ্ড গরমে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপে আছে। বাড়িতে ঢুকতেই ভ্রু কুচকে ফেললো আশমিন। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়লো সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে চ উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আশমিন। নূর নিশ্চয়ই এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকে আরেক দফা চমকে গেল আশমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলেছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর বাংলো আশমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে ঘাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর। মুখে পাকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আশমিন ট্রাউজার আর সাদা শার্ট পরেছে, বুকের কাছের কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ডুব গিলছে আশমিন। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আশমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতের লাইটারটা বিছানায় ছুঁড়ে মারলো। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো ফুলসজ্জিত খাটটিতে। আশমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে একদেনে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার বাসর এই আগুনের মতো উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আশমিন 2 কদম এগিয়ে একটা সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে লাগলো। আশমিন আর নূর মুহূর্তেই কাকভেজা হয়ে গেল। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন মাথার চুলগুলো উল্টে নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁটজোড়া নূরের কাঁধে চেপে গুনগুন করে গাইতে লাগলো, আগুনের দেখেছো কি? আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বলো আমি তাকে বলি পানি। অন্ধকার কোনো ঘর থেকে কারো বীভৎস চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরের বিলাসবহুল এক রুমে বসে আছে আশমিন। তার পাশেরই কোনো রুম থেকে কারোর আর্তনাদ ভেসে আসছে।
সোফায় বসে হাঁটুতে 2 হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আশমিন। সানভি ভয়ের চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে, অথচ আশমিন গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ করেই সোজা হয়ে বসলো আশমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল। সানভি বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল। আশমিনের দিকে তাকিয়ে মিনমিনি গলায় বলল, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার। তাহলে তোমার কপালে দুঃখ আছে সান, মরতে পারবে না ও। মারতে থাকো, অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করে আবার মারো। যতক্ষণ মুখ না খুলছে এভাবে চলতে থাকবে। সানভি হন্তদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট 10 পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আশমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেতলে দিয়েছে, দাঁত পড়ে গেছে কয়েকটা। ডাক্তার নিজেও শিউরে উঠল, এভাবে কেউ কাউকে মারে? কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। এভাবে ঝুলিয়ে রাখলে ট্রিটমেন্ট করব কিভাবে? নামিয়ে শুয়ে দিন প্লিজ। সানভির কপালে চিকন ঘামের দেখা দিল। কাপা কাপা চোখে রুমে সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢুক গিলে কাপা কাপা গলায় বলল, যা করার এভাবেই করুন, নিচে নামানো যাবে না। ডাক্তার আর কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। সে জানে যে বলেও কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটার কোনো হুঁশ নেই। আশমিন তীক্ষ্ণ চোখে সব কিছু দেখে চলেছে। শত রেগে গেলেও আশমিন নিজের চেহারায় তা কখনোই প্রকাশ করে না। নিজেকে সবসময় রাখে শান্ত, কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবৎ তার রুম তল্লাশি করে চলেছে। ঠিক কী খুঁজছে তা আশমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না আশমিন তা জানে। তবুও সে একদিনে নূরকেই দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগে ফেস দেখে মুচকি হাসছে আশমিন। সেই মুহূর্তে আবার সানবির আগমন। জ্ঞান ফিরেছে স্যার, যাও আমি আসছি। আশমিন নিজের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সেই অন্ধকার রুমে ঢুকলো। লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে। আশমিন ইশারা করতেই গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আশমিনের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। আশমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আশমিনের কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোর করে মাপ চাইতে লাগলো। আশমিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাদের নুন খেয়েছেন তাদের সাথেই বেইমানি করলেন আঙ্কেল? ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আশমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে ফেললো। আশমিনের দুঃখী গলা শুনে ভীতু চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন আফসোসের স্বরে বলল, আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আঙ্কেল। আর কয় বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে লাভ কি? আমি বরং আপনার 2 ছেলেকে মেরে ফেলি। লোকটা ভয়ার্ত চোখে তাকালো আশমিনের দিকে। অস্পষ্ট গলায় ঘুমিয়ে কিছু বলার চেষ্টা করলো বারবার, কিন্তু আশমিন সে একতি শুনল না। সে পায়ের উপর পা তুলে নাচিয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা বাঁধা, দেখেই বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে ঠুকরে কেঁদে উঠল। এই ছেলেদের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার পাপ আজ তাকে এনে এখানে দাঁড় করিয়েছে। আশমিন রিভলভার হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো সান, গরমে গলা শুকিয়ে গেছে একেবারে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আশমিন। 2টো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিয়ে দিল ঘাড়ের দিকে। সানবি ইশারা করতেই একজন এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আশমিনের হাতে। আশমিন 2 চুমুক দিয়ে মতিন মিয়ারকে শান্ত গলায় বলল, সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল, আমি সত্যিই জানি না সে এখন কোথায়। বিশ্বাস করুন বাবা, তবে সে দেশে নেই। কোন দেশে আছে জানি না, তবে কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আশমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো। আশমিন শক্ত গলায় বলল, এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেললো। কাপা কাপা গলায় বলল, আপনি বিশ্বাস করবেন না। আপনি বলুন। আপনার মা কামিনী চৌধুরী। আর লারার বাবা। চোখ বন্ধ করে ফেললো আশমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করেই পরপর 5টা শ্যুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ঠুকরে কেঁদে উঠল।
ছোটার জন্য ছটফট করতে লাগলো বারবার। শত হোক নিজের বাবা তো, তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আশমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ, তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ। তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে, কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আসমিনের দিকে, ধরা গলায় বলল, আমি আপনাকে প্রমাণ করে দিব আমি বাবার ছেলে হলেও বিশ্বাসঘাতক নই। আসমিন মলিন হাসলো, ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আসমিনের পিছু পিছু আসলো। আসমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু আসমিন ঠিক আগের মতোই শান্ত গম্ভীর। এদিকটা সামলে নিয়েও সান, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভি দ্রুত জবাব। আসমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল, দরকার নেই, আমি একা যেতে পারবো। আসমিনের গাড়ি চলে যেতেই সানভি আরও 4টি গাড়ি আসমিনের পিছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। এই ছিল ইট পাটকেলের 10 থেকে 12 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।